দেখুন, পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ক্রমশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে আরো অবনতি হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এরই মধ্যে ক্রমাগত আমরা দেখছি যে সীমান্ত রেখা বা সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পাক সেনা লাগাতার গুলিবর্ষণ, আর তারই মধ্যে ভারতের তরফ থেকে একাধিক কৌশল নেওয়া হচ্ছে। রবিবার আমরা দেখেছি দেশের সর্বাধিনায়কের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠক, একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু ঠিক কি ছিল এখনো পর্যন্ত জনসমক্ষে নিয়ে আসা হয়নি, তবে পাকিস্তান যেভাবে তাদের বেয়াদবি চালিয়ে যাচ্ছে, নতুন করে কি কোনো রকম কৌশল নেওয়া হতে পারে ভারতের তরফে? এই প্রসঙ্গে কি বৈঠক হয়েছে? অন্তত তেমনটা অনুমান করা হচ্ছে, তবে মূলত কোন বিষয়ে বৈঠক করা হয়েছে বা বৈঠক হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পেহেলগাঁও কাণ্ডের ইতিমধ্যেই 6 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। ক্রমশ বাড়ছে ভারত পাক উত্তেজনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে মন্ত্রীকে অবগত করলেন সিডিএস এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বৈঠক তেমনটা মনে করা হচ্ছে। রবিবার বিকেলে রাজনাথ সিং এর দিল্লির বাসভবনে পৌঁছে যান সেনা সর্বাধিনায়ক। উদ্ভূত পরিস্থিতি নিয়ে, অর্থাৎ ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয় এবং আরো জানতে পাচ্ছি যে আমরা পেহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা, তাদের জবাব দিতে ঠিক কি কি গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয় দুজনের মধ্যে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে ওই আলোচনায় ঠিক কোন কোন বিষয়বস্তু বা কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। এবং আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ভারত পাকিস্তান উত্তেজনার আবহে গত 3 দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গুলিবর্ষণ করে গিয়েছে পাক সেনা। পাকিস্তানের এক মন্ত্রী আবার ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন 130টি অস্ত্র নাকি ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। আর এই পরিস্থিতিতে সেনা সর্বাধিনায়কের সঙ্গেই কিন্তু বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং পেহেলগাঁও কাণ্ডের 6 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে কাউকে রেয়াত করা হবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে টেলিফোন লাইনে। কর্নেল চৌধুরী, এই যে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সিডিএস এর বৈঠক, মূলত কোন কোন বিষয় আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে আপনার মনে হচ্ছে? কতটা তাৎপর্যপূর্ণ এই পরিপ্রেক্ষিতে বৈঠক? দেখুন, এখন যেহেতু ভারতবর্ষ একটা আঘাত এবং প্রত্যাঘাতের জন্য রেডি হয়েছে এবং সমস্ত অপারেশন অ্যালার্ট আছে নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডে। সাথে সাথে আমরা জানি বাংলাদেশে যে সৌহার্দ্য এবং আমাদের সঙ্গে যে বন্ধুত্বর পরিবেশ ছিল সেটা আপাতত গত 8-9 মাসে নেই, তাই ইস্টার্ন কমান্ডও কিন্তু অপারেশন অ্যালার্টের মধ্যে আছে। এর মধ্যে যখন সমস্ত বায়ুসেনা, নৌসেনা এবং সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি যখন অপারেশন অ্যালার্টে আছে, নিশ্চিতভাবে এই সিডিএস যখন গেছেন জেনারেল অনিল চৌহান, তখন নিশ্চিতভাবে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে শ্রী রাজনাথ সিং এর সঙ্গে এই বিষয় নিয়েই আলোচনা হবে। এবং আমরা জানি যে লঞ্চ প্যাড যেগুলো আছে, প্রায় 41টা লঞ্চ প্যাড যেগুলো আমরা চিহ্নিত করেছি, সেখান থেকে গত রাত এবং তার আগের রাত এইখান থেকে 150 থেকে 200 জন জঙ্গি যারা ওয়েট করছিল ভারতবর্ষে ঢুকবে, তাদের ইতিমধ্যে যখন জানে ভারতের একটা প্রত্যাঘাত আসছে, পাকিস্তান কিন্তু তাদের সরাতে শুরু করেছে এবং বেশি দূর ওরা যেতে পারবে না, কারণ এই মুভমেন্ট গুলো এত তাড়াতাড়ি রাত্রিরে হওয়া যায় না। ভারত এর ওপর খুব ক্লোজলি মনিটর করছে, সময়ের অপেক্ষা কখন এই প্রত্যাঘাত আসবে। এবং আমরা জানি পাকিস্তান নিজেদের সিভিলিয়ান, যেরকম প্যালেস্টাইনে হামাস সামনে সাধারণ নাগরিককে শিল্ড বানিয়ে সামনে রাখে, একইভাবে পাকিস্তানের নাগরিকরা আমরা জানি যে এই সামরিক বাহিনী নাগরিকদের সামনে রেখে লড়াই করার চেষ্টা করছে, যাতে কিছু হলে দৌড়ে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে বলবে সাধারণ নাগরিককে ভারতবর্ষ মারছে। এরা সবসময় কাপুরুষ, সামরিক বাহিনীও কাপুরুষ। এবং আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে ঢুকে এই লো কস্ট হাই ইম্প্যাক্ট এই 4-5টে টেররিস্ট ঢুকিয়ে দিয়ে সাধারণ নাগরিকে ভারতবর্ষর আমার ভাই বোনেদের মারার যে প্রবণতা এবং যে জঘন্য যে প্ল্যান,
সেটা ওরা বহু বছর ধরে করছে। ওয়ান্স ফর অল ভারতবর্ষকে এর যোগ্য জবাব পাকিস্তানকে দিতে হবে। তার জন্য ভারতবাসী আমরা সবাই 140 কোটি অপেক্ষায় আছি। বেশ, আরো একটা বিষয় আপনার থেকে জানতে চাইছি, এই যে পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন এবং ইসলামাবাদে ফোন করেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পাক বিদেশমন্ত্রী ইসাক দারের সঙ্গে প্রায় বেশ কিছুক্ষণ, প্রায় 40 মিনিটের মতো তার কথা হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, পাকিস্তান আজকে বিশ্বের মধ্যে যত দেশ আছে এবং যত ডেভেলপড কান্ট্রি আছে সেখান থেকে আইসোলেট হয়ে গেছে। পাকিস্তানকে মুখে কেউ হয়তো রোগ স্টেট বলছে না, অথবা কেউ জঙ্গি রাষ্ট্র বলছে না। একটি মাত্র রাষ্ট্র চায়না, তার সঙ্গে একটা রিলেশন রেখে দিতে। আমি বলছি না যে 40 মিনিট কথা বলেছে বলে পাকিস্তানকে কেউ এই যে কাজগুলো করছে, এই জঙ্গির কাজ যেগুলো করছে, জঙ্গি সংগঠনগুলোকে সামনে রেখে মদত দিয়ে কিছু কাজ করার চেষ্টা করছে, এতে চায়নাও পাকিস্তানের সাথে থাকবে না। এটা আমি প্রত্যেককে বলে দিলাম। চায়না হয়তো কথা বলছে, কারণ চায়না ওদের যে গোয়াদার পোর্ট পাকিস্তানে, সেটা কিন্তু চায়নাই রেডি করেছে, এবং করাচি এবং গোয়াদার পোর্ট কতদিন থাকবে এই আরব মহাসাগরে এটা সময় বলবে। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তবে চায়নার থেকে ওরা অনেক কিছু ব্যবসা বাণিজ্য, যেমন J-17 J-10 এই ফাইটার এয়ারক্রাফট গুলো চায়না থেকে পাকিস্তান কিনেছে, এবং J-35A এই 40টা স্টেলথ ফাইটার কেনার ইচ্ছে আছে, এখনো কেনেনি। এবং এই বিভিন্ন যে ট্যাঙ্ক এবং আর্টিলারি গান যেগুলো মুভ করছে, এগুলো প্রত্যেকটা চাইনিজ। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই যখন মুভমেন্ট হচ্ছে, এই ট্যাঙ্ক এবং আর্টিলারি গান কিন্তু এই সময়, কারণ এগুলো মথ বোলিং এ ছিল, এরা মানে ব্যারাক থেকে বার করার সময়, অপারেশনালি ডিপ্লয়েড হওয়ার সময় অনেকগুলো খারাপ হয়ে গেছে। তো এই সময় ওদের অনেক স্পেয়ার দরকার। চায়না থেকে ওদের স্পেয়ার কিনতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা চাইনিজ অরিজিন। তো এই সময় চায়না ওদের পাশে ব্যবসায়িক কারণে থাকতে পারে, তবে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে জিওপলিটিক্যালি 100% চায়নার সামনের থেকে পাকিস্তানের পাশে। এই ঘটনায় জঙ্গি সংগঠনকে যারা মদত দেয়, যারা রোকছে, তাদের পাশে কেউ থাকবে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, এবং গোটা বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট করলেন। অর্থাৎ পাকিস্তান যেভাবে দিনের পর দিন তার এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যদি কোনোভাবেই তারা এটা থেকে পিছপা না হয়, আগামী দিনে যে তারা একা হয়ে যাবে অন্তত গোটা বিশ্বের কাছে, সেটা আরও একবার স্পষ্ট করলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এবং দেশের সেনা সর্বাধিনায়ক অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং রবিবার বিকেলে রাজনাথ সিং এর দিল্লির বাসভবনে এই বৈঠক হয়েছে। রুদ্ধদ্বার বৈঠক হয়, এবং এই বৈঠকে ঠিক কোন কোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে পেহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে পাকিস্তান, তার জবাব দিতেই মূলত আলোচনা হয়েছে তেমনটা অনুমান করা হচ্ছে। তবে সেই আলোচনার বিষয়বস্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, অবশ্যই বৈঠক করেছেন সিডিএস এর সঙ্গে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের বিষয়বস্তু কি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে পাকিস্তানকে কিভাবে আমরা জবাব দেব অনুমান করা হচ্ছে সেটা নিয়েই আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও আজকে দেখা করার একটা সম্ভাবনা রয়েছে। কি মনে হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করবেন? ডিএস এর সাথে বৈঠক, প্রথম কথা হচ্ছে 3টে বাহিনী অপারেশনস রয়েছে, যেটাকে নামই দেওয়া হয়েছে আক্রমণ। এই নামটা দেওয়া আছে, এবং যদি আমি গতকালই বলেছিলাম যে এটার একটা যদি পরিধিটা দেখো, এটা হরাইজন্টাল, একটা ল্যাটারাল হরাইজন্টাল দুটোরই একটা এক্সক্যালেশনস হয়েছে, যে কারণে লাগাতার একটা যুদ্ধের তো অনেকগুলো দিক আছে। ফাইনাল অনস্লট ইতিমধ্যে তো হেভি গোলাগুলি চলছে, মানে ননস্টপই বলতে গেলে এই সীমান্ত জুড়ে, যেখানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এখন লাইন অফ কন্ট্রোলে এই যেভাবে চলছে আর কি গোলাগুলি, তাতে কি ভারত লাইন অফ কন্ট্রোল ক্রস করবে? লাইন অফ কন্ট্রোল ক্রস করা মানেই হচ্ছে আনুষ্ঠানিকভাবে ট্র্যাডিশনাল যুদ্ধের বা যেটাকে বলা হয়, পাকিস্তান ইতিমধ্যেই
ঘোষণা করে দিয়েছে সিন্ধু জল চুক্তির কারণে ইটস এ কাইন্ড অফ অ্যাক্ট অফ ওয়ার, ফলে সেও একটা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। গতকাল চীন তার ফেভারে বক্তব্য রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ইতিমধ্যে এই যুদ্ধ বা এই যুদ্ধটা সরাসরি ভাবে লাইন অফ কন্ট্রোল নিয়ে কিনা বা একটা যে ফুল ফ্লেজেড সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে কিনা সেটা রয়েছে। ফলে এখানে অনেকগুলো প্রতি মুহূর্তে ব্রিফিং আছে, প্রচুর স্ট্র্যাটেজি, কারণ পুরো ব্যাপারটা সিডিএস কে পরিচালনা করতে হবে। তিনটে বাহিনীর মধ্যে সর্বাধিনায়ক একটা সমন্বয় তৈরি করে তো এটা ব্রিফ করা প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এটা ব্রিফ করা। এবং রাজনাথ সিং আজকে দেখা করবেন যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, কেননা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাশিয়া ইতিমধ্যে তার নাগরিকদের যেতে বারণ করেছে পাকিস্তানে, এবং সেখান থেকে বলেছে যে যে সমস্ত যারা রয়েছেন ওখানে তারা যেন ইমিডিয়েটলি দেশে ফেরেন। মানে এটা বোঝা যাচ্ছে যে বিষয়টা অত সহজে আর মেটার মতো জায়গা বা পরিস্থিতিতে নেই। এখন পরিস্থিতিটা আইদার হয় ভারতকে সংযত হতে হবে এই মুহূর্তে, না হলে যুদ্ধটা অনিবার্য হবে। কিন্তু যে ক্ষেত্রে ভারতের সংযত হয়ে চলার মতো বা ভারত কোনো জবাব দেবে না এরকম তো পরিস্থিতি কেউ আশা করছেন না। গোটা দেশ যেখানে ঐক্যবদ্ধ রয়েছে, সর্বদলীয় বৈঠকও হয়েছে, ফলে এরকম একটা পরিস্থিতিতে ভারত যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করে যায় তাহলে সেক্ষেত্রে একটা বড় মানে দীর্ঘস্থায়ী যুদ্ধেরই কিন্তু একটা প্রতিধ্বনি সেক্ষেত্রে থাকবে। এখন দেখা যাক, তার কারণ হচ্ছে যে মোটামুটি যে অস্ত্র ভান্ডার রয়েছে, শুধু একটি বিষয় ছাড়া তো সেনাবাহিনী সাথে রয়েছে নিউ ব্যাচ অফ রাফায়েল আরও আছে। ভারত পাকিস্তানের অতীতের যুদ্ধগুলোতেও দেখা গেছে এয়ারফোর্স একটা ডিসাইসিভ ভূমিকায় ছিল। পাকিস্তানেরও যথেষ্ট শক্তি রয়েছে রিগার্ডিং এয়ারফোর্স, কিন্তু ভারতের যে এই বিগত 10-12 বছরে যে এক প্রভূত উন্নতি করেছে ভারত এয়ারফোর্স মানে জায়গা থেকে, এবং স্থলযুদ্ধ যেটাকে মানে রয়েছে সেটা কিন্তু এই মানে T-90 যে বিশ্ব ট্যাঙ্ক যেটা একটা খুব ডিসাইসিভ হতে পারে এরকম অনেকেই বলেন আর কি, যেটা সামরিক বিশেষজ্ঞরা, যেটা একটা খুবই উন্নত প্রযুক্তির এবং হচ্ছে খুব দ্রুতগামী। এগুলো যেভাবে আর কি মোতায়েন করা রয়েছে এবং যেভাবে সেলিং হচ্ছে এবং যেভাবে পাক মারছে, তাতে ভারতের প্রস্তুতি একটা জায়গায় সে নিয়ে গেছে। এবং বঙ্গোপসাগরের দিকেও তার রণতরীগুলো রয়েছে, নিউক্লিয়ার সাবমেরিন, সমস্ত পরিস্থিতিকে কিন্তু পজিশন নেওয়া আছে। এমন নয় যে নতুন করে নিয়ে এসে রওনা দিচ্ছে, পজিশন নেই, যে পজিশন নেওয়া আছে, প্রস্তুতি নেওয়া আছে। এবার হচ্ছে স্ট্রাইক করার মুহূর্ত, সেটা আগে কিন্তু এই ধরনের প্রস্তুতি চলে, অর্থাৎ যেটা পাওয়ার ব্লক ভারতের নর্থ ব্লক এবং সাউথ ব্লক দুটোতেই এই নিয়ে জোরদার আলোচনা চলছে। এবং আজকে যদি সেরকম বৈঠক হয়, তবে যেকোনো যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটা বলেন, গতকাল মন কি বাত ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে যে মোটামুটি একটা প্রারম্ভিক ভাষণ দিয়েই রেখেছেন। একেবারে অনেক ধন্যবাদ। একেবারে বুঝতে পারছি, অর্থাৎ এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আজকে। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই নজর থাকবে।